সংকটে আশার আলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিউয়েল লোডিং উদ্বোধন মঙ্গলবার। আগস্টে মিলবে ৩০০ মেগাওয়াট। বছরের শুরুতে পুরোদমে চালু প্রথম ইউনিট। কাল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল খনন ও হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করবেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থী হত্যায় দিশেহারা স্বজনরা। জামালপুর মাদারীপুরে গ্রামের বাড়িতে শোক। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মরদেহ দেশে আনার দাবি। টাঙ্গাইলে নারী ও নবজাতকের লাশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্তের পর বেওয়ারিশ হিসেবে দাফন। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এবং হঠাৎ কালবৈশাখীর তাণ্ডব। ৪ জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু। লন্ডভন্ড গাছপালা, বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সংকটে আশার আলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিউয়েল লোডিং কার্যক্রম উদ্বোধন হবে মঙ্গলবার। আগস্টে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর। জানান, ডিসেম্বর বা জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে পুরো দমে মিলবে বিদ্যুৎ। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। পদ্মা তীরে পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার সহযোগিতায় চলছে দেশের সবচেয়ে বড় প্রকল্প ২৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণযজ্ঞ। পরীক্ষামূলক নানা ধাপ পেরিয়ে গত ১৬ এপ্রিল প্রকল্পটি পেয়েছে জ্বালানি লোডিংয়ের অনুমোদন, যার মধ্য দিয়ে নতুন মাইলফলকের অপেক্ষায় রূপপুর। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির প্রথম ইউনিটে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফুয়েল লোডিং কার্যক্রম। আর এই আনুষ্ঠানিকতা সরেজমিনে দেখতে রূপপুরে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, রুশ ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএএ প্রতিনিধি সহ প্রকল্পের শীর্ষ কর্মকর্তারা। তবে জ্বালানি লোডিংয়ের পরও পেরোতে হবে পরীক্ষামূলক বেশ কিছু ধাপ। এরপর সব ঠিক থাকলে আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে মিলতে পারে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। পর্যায়ক্রমে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে রূপপুরের প্রথম ইউনিট থেকে পুরোদমে বিদ্যুৎ পাওয়ার আশায় নীতি নির্ধারকরা। 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা। সো অল টুগেদার অলমোস্ট 30 days. 2-4 মেগাওয়াট করতে করতে ইট উইল টেক অ্যারাউন্ড 2 months. লেটস সে মিডল অফ অগস্ট or 3rd week of August আমরা আল্লাহ চাইতো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা দিতে পারবো বলে আমরা আশা করছি। এন্ড ডিসেম্বর or first week of January 2027 আমরা 1000+ মেগাওয়াট আল্লাহ চাইতো ন্যাশনাল গ্রিডে দিব ইনশাল্লাহ। এরপর পুরোদমে চলবে দ্বিতীয় ইউনিটকে উৎপাদনে আনার প্রক্রিয়া। নীতি নির্ধারকদের আশা আগামী বছরই মিলবে রূপপুরের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ। সেকেন্ড রিয়েক্টর যেটা ওইটা ফুয়েল লোডিং শুরু হবে সামটাইম জুন অফ 2027। বাই 2027 অগাস্ট সেপ্টেম্বর আমরা পুরোপুরি 2200 মেগাওয়াট আশা করি আল্লাহ চাইতো ইফ গোজ এভরিথিং রাইট দিতে পারবো। নীতি নির্ধারকরা বলছেন, উভয় ইউনিট পুরোদমে উৎপাদনে আসলে দেশে সরবরাহ বিদ্যুতের 10 থেকে 12% যোগান দিতে পারবে রূপপুর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানকে স্বাগত জানাতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। খাল খনন ও হাসপাতাল নির্মাণ কাজ সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দলীয় প্রধানের আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে উচ্ছ্বাস। 2 মাসের ব্যবধানে ফের যশোর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তবে এবারের সফর প্রধানমন্ত্রী হিসাবে সরকার প্রধানকে স্বাগত জানাতে প্রস্তুত যশোরবাসী। সফর ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। জেলা বিএনপির আয়োজনে যশোর ঈদগাহে চলছে শেষ সময়ের মঞ্চ প্রস্তুতির কাজ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জনপ্রত্যাশাও তুঙ্গে। ঈদের মতো আনন্দ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে আমাদের যশোরবাসীর একটাই প্রত্যাশা, ইকোনমিক জোনে যাতে পরিণত হয় যশোরকে একটি সিটি কর্পোরেশন। আশা করছি যে তিনি আমাদের এই দাবিগুলো
সরাসরি পূরণ করার জন্য ঘোষণাপত্র দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী যশোরে আসছেন, যশোরবাসীর দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, বাস্তবসম্মত যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে জেলার দীর্ঘদিনের জনপ্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন জনপ্রতিনিধিরা। যশোর একটি পুরনো জেলা হওয়ার পরে যে অবকাঠামো উন্নয়ন হওয়ার কথা ছিল, সেটা উন্নয়ন হয়নি। কিছু ডেভেলপমেন্ট হয়েছে বেগম খালেদার সময়কালে। আমি মনে করি আবার সেই গতি সঞ্চালন হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান ইনশাল্লাহ যশোরের উন্নয়নে উদার চিত্তেই তিনি ভূমিকা রাখবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। প্রথমত নিরাপত্তা, দ্বিতীয়ত আমাদের যেহেতু নির্বিঘ্ন করতে হবে সফরটাকে, সেই জন্য যে অবৈধ স্থাপনাগুলো আছে আমাদের রাস্তার পাশে এবং টুকটাক যে মেরামত সংস্কারের কাজ আছে একেবারেই যেগুলি বিভিন্ন দপ্তর করছে, এই ক্ষেত্রেও আমাদের উচ্ছেদ অভিযান অথবা অভিযান পরিচালনা করে সেটাকে নির্বিঘ্ন করার জন্য রাস্তার পাশে যে স্থাপনা, এগুলি সরানোর কাজ চলছে। 1976 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খননকৃত উলাশী যদুনাথপুর খাল পুনঃখননের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া যশোর মেডিকেল কলেজের পার্শ্বশয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন ও জেলা বিএনপির জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সময় সংবাদ, যশোর। যুক্তরাষ্ট্রে খুনের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থীর গ্রামের বাড়ি জামালপুর ও মাদারীপুরে চলছে মাতম। শোকে স্তব্ধ পুরো এলাকা। জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। উচ্চতর ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জামালপুরের জামিল আহমেদ লিমন এবং মাদারীপুরের নাহিদা সুলতানা বৃষ্টি। কিন্তু ডিগ্রি অর্জনের আগেই হত্যাকাণ্ডের শিকার হলেন এই দুই মেধাবী মুখ। লিমনের স্বজনরা জানান 17 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তিনি। লাশের খণ্ডাংশ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন তারা। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে 1 বছর আগে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গিয়েছিলেন লিমন। তার মৃত্যুতে আমরা অনেক শোকাহত। তার সরকারের কাছে এবং বহির্বিশ্ব সরকারের কাছে একটাই আবেদন, তার যে তাকে যে করছে তার সর্বোচ্চ শাস্তি। আমরা চাই যে আমাদের এলাকার যেটা সম্পদ আমরা হারাই ফেললাম, যাতে যেন এই ধরনের আর অকারণ না ঘটে। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে 7 মাস আগে পাড়ি জমিয়েছিলেন ফ্লোরিডায়। পরিবারের পক্ষ থেকে বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও এখনো পাওয়া যায়নি লাশ। বৃষ্টির গ্রামের বাড়িতে চলছে শোক। কি কারণে হত্যা হইল এটা আমরা জানতে চাই, আর সেই লোক আমরা বের করতে চাই। এই লোকের ফাঁসি চাই। এমন নৃশংসভাবে হত্যা, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারতেছি না। আমরা এর সঠিক বিচার চাই। 17 এপ্রিল লিমন ও বৃষ্টি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস থেকে নিখোঁজ হন। এর 8 দিন পর শুক্রবার লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্র পুলিশ। আর বৃষ্টির মরদেহ খুঁজে পেতে মাঠে নেমেছে দেশটির পুলিশ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। টাঙ্গাইলের মির্জাপুরে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার নারী ও নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য। পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্তের পর বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। গত 20 এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুরের গুন্টিয়া গ্রামের লোহজং নদীর তীরে দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। সেখানে মাটির ভেতর থেকে বেরিয়েছিল চুলের একাংশ। পরে মাটি খুঁড়ে বস্তাবন্দি নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় অজ্ঞাত ওই নারী ও নবজাতককে ময়নাতদন্ত শেষে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দ্রুত এই ঘটনার বিচার দাবি করেছেন স্থানীয়রা। বস্তার মুঠিটা কাটছি, ছোট একটা বাচ্চা উপরে বসে, হাত দেখা যায়, হাত বোঝা যেতেছে, হাত আছে, মাথা হয়েছে। জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত। মা জাতি এবং একটি বাচ্চা, তাকে সহ এই জায়গায় একটি বস্তায় ভরে পুঁতে রেখে গিয়েছে। যারা এই ঘটনা ঘটাইছে তারা যাতে অতীত ধরা পড়ে এবং তার শাস্তি চাই লোকজনের সম্মুখে ফাঁস। এটা হলো জোড়া খুন। চাঞ্চল্যকর এই ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। এই বিষয়ে আমরা নিয়মিত মামলা রুজু করেছি এবং ঘটনা প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বস্তাবন্দি অজ্ঞাত ওই লাশের পরিচয় শনাক্ত করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলার সময় আরও থাকছে।
ইস্টার্ন রিফাইনারি ফের চালু করতে ৩ লাখ মেট্রিক টন কাঁচামাল আমদানির সিদ্ধান্ত আসবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে। চট্টগ্রামের পথে ১ লাখ টন ক্রুড অয়েল। কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, লণ্ডভণ্ড গাছপালা, বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি। ৫ জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমের পর আবহাওয়ার পরিবর্তন, কালবৈশাখীর তাণ্ডব, উপড়ে পড়ল গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ক্ষতি। শনিবার রাতে ঠাকুরগাঁয়ে সদর ও বালিয়াডেঙ্গির বড় পলাশবাড়ি আমজানখোর ইউনিয়নের ওপর দিয়ে হঠাৎ ঝড় বয়ে যায়। এতে জমির আবাদি ফসল, বেশ কিছু বাড়িঘর, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। কালবৈশাখীর সঙ্গে হানা দেয় বজ্রপাত। রোববার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জের বজ্রপাতে ৩, জামালপুরের মেলান্দহে ১ নারী, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ১ নারী ও পঞ্চগড়ের আটোয়ারিতে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির কারণে পাটুরিয়া, দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে বন্ধ হয়ে যায় ফেরি সহ সব ধরনের নৌ চলাচল। মিরন আহমেদ, সময় সংবাদ। বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারি পুনরায় চালু করতে ৩ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করতে যাচ্ছে সরকার। হরমুজ প্রণালী এড়িয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্দর থেকে কেনা হচ্ছে এই কাঁচামাল। ইতোমধ্যে সৌদি আরবের ইয়ানবো বন্দর থেকে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ভাড়া করা একটি মাদার ট্যাঙ্কার চট্টগ্রামের পথে রয়েছে। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সৌদির ইয়ানবু বন্দর থেকে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে শিপিং কর্পোরেশনের ভাড়া করা মাদার ট্যাঙ্কার 9 মিয়া ৪ থেকে ৬ মেয়ার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। ওই জাহাজের দিকে তাকিয়ে আছে কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাওয়া দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। মে মাসে আপনি তিন লাখ মেট্রিক টন কার্গো পাচ্ছেন। আর যদি নর্ডিক প্লাসটাও আমরা আনতে পারি তাহলে আমরা এপ্রিল মে মাস মিলে সর্বমোট আমরা ৪ লক্ষ মেট্রিক টন কার্গো আনতে পারবো। এমনিতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বন্ধ অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী। আর বাংলাদেশের জন্য কেনা ক্রুড অয়েল আনতে হয় এই নৌপথেই। এমনকি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে ১.৫ মাসের বেশি সময় ধরে হরমুজ প্রণালীতে আটকে আছে নর্ডিক্স পোলেক্স নামে একটি মাদার ট্যাঙ্কার। অবিলম্বে যদি ডাইভার্সিটি আমরা মেনটেন করতে চাই, অন্যান্য দেশ থেকে যদি ক্রুড অয়েল আনতে চাই, তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি সেকেন্ড রিফাইনারি ইনস্টল করার কাজে হাত দিতে হবে। আর তাই জটিলতা এড়াতে বর্তমানে যেসব ক্রুড কেনা হচ্ছে তার সবগুলোই হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগরের উপকূলবর্তী সৌদির ইয়ানবু এবং আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে লোড করা হবে। যুদ্ধ যে সমস্যাটা বা স্টেট অফ হরমুজ নিয়ে সমস্যাটা আছে, এটা কোনোভাবে এই দুইটা জাহাজকে স্পর্শ করবে না। ২ লাখ মেট্রিক টন আমরা বাংলাদেশে আনতে সক্ষম হব ইনশাল্লাহ। নতুন কেনা ৩ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে ৪৮,০০০ মেট্রিক টন ডিজেল, ৭২,০০০ মেট্রিক টন ফার্নেস অয়েল, ৪৮,০০০ মেট্রিক টন পেট্রোল, ৬৩,০০০ মেট্রিক টন কেরোসিন এবং ২৪,০০০ মেট্রিক টন অকটেন। ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ হলো। আপাতত সেই সংকট কাটাতে অকটেন, পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলের মতো ফিনিশড অয়েল আমদানি বাড়িয়েছে সরকার। অবশ্য তাতে আমদানি খরচ কিছুটা বাড়ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। জ্বালানি সংকটে ঘন ঘন লোডশেডিং, হুমকির মুখে সিলেটের চা শিল্প, ব্যাহত উৎপাদন। জেনারেটরে কারখানা সচল রাখায় বাড়ছে খরচ, সংকট সমাধানের আশ্বাস চা বোর্ডের। আবারও বন্ধ হলো দিনাজপুরের পার্বতীপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। 11:30টার দিকে 125 মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিটটির টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। বুধবার রাতে কোল মিলে সমস্যা দেখা দিলে বন্ধ হয়ে যায় ১ নম্বর ইউনিট। ৪৬ ঘন্টা পর শুক্রবার রাতে ইউনিটটি উৎপাদনে ফেরার ১৫ ঘন্টা পর আবারও বন্ধ হয়ে গেল। এতে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। ২৭৫ মেগাওয়াট ৩ নম্বর ইউনিটটি মে মাসের মাঝামাঝি চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজশাহীর দাউদকান্দি ডিগ্রি কলেজে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির ঘটনায় শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুপুরে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। জানান, তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে কলেজে অপ্রীতিকর ঘটনার কারণে অধ্যক্ষ ডক্টর আব্দুর রাজ্জাক ও আলেয়া খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন
দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক কর্মচারীবৃন্দরা। গত 23 এপ্রিল দুর্গাপুরের দাউদকান্দি সরকারি কলেজের শিক্ষিকা আলিয়া খাতুন হীরার সঙ্গে জয়নগর ইউনিয়নের বিএনপির সহসভাপতি আকবর আলী মারামারির ঘটনা ঘটে। উনি পরীক্ষা কমিটি চালান, উনি রুটিন চেঞ্জ করেন, উনি কোন কর্মচারী কখন ছুটি নেবেন স্যার সাইন করবে, কিন্তু প্রদর্শক যদি বলে স্যার সাইন করেন তাহলেই উনি করেন। অপসারণ চাচ্ছি এবং আলিয়া খাতুনের বিরুদ্ধে তদন্ত করে আসল তথ্য রহস্য বের করা হোক। আলিয়া আক্তার হীরা তাকে আপাতত সাময়িক বরখাস্ত করার কথা বললাম, আমরা মাউসির থেকে সেটা একটা চিঠি আজকেই করে দেব। আলিয়া আক্তার হীরা তাকে আমি তার সাথে কথা বলেছি, তাকেও একটা প্রতিবেদন দিতে বলেছি, ওনাদের বলছে আজকেই দিতে। বরিশালে কলেজ ছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের নেতাকর্মীরা। সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। গত 23 এপ্রিল বিকেলে আনিতার মরদেহ বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডে প্রেমিক হিমুর বাসা থেকে উদ্ধার হয়। গাজীপুরের টঙ্গী থেকে বাবা ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজন ও পুলিশ জানায় শনিবার রাতে টঙ্গীর বাসায় ঘুমিয়েছিলেন সাকিব। এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন মাদকাসক্ত বাবা সোহেল। পরে বাড়ি থেকে বেরিয়ে রেল লাইনে ঝাঁপ দেন তিনি। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তারও। সাকিব উত্তরার একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন, আর বাবা সোহেল পেশায় ছিলেন রাজমিস্ত্রি। কিশোরগঞ্জের ভৈরবে শিশু হত্যার ঘটনায় মামলা করায় বাদীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মধ্যরাতে গজারিয়ার মানিকদি পূর্বকান্দা গ্রামে নিহত শিশু তানভীর আহমেদের নানা বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে যায় দুটি বসতঘর। এর আগে 16 এপ্রিল তানভীরের বাবার সঙ্গে মায়ের পারিবারিক কলহের জেরে তাকে নিয়ে একই গ্রামে তার নানার বাড়িতে চলে আসে মা। পরে শিশুটি নিখোঁজ হলে হাওরের মাঝে ডোবা থেকে উদ্ধার করা হয় অর্ধগলিত লাশ। এ ঘটনায় তানভীরের মা বাদী হয়ে স্বামীসহ 6 জনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করেন। এরই জেরে তার নানার বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। জ্বালানি সংকটের কারণে ঘন ঘন লোডশেডিংয়ে হুমকির মুখে পড়েছে চা শিল্প। ব্যাহত হচ্ছে উৎপাদন। বিরূপ প্রভাব পড়ছে চায়ের গুণগত মান নিয়ন্ত্রণেও। তবে সংকট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে চা বোর্ড। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। লোডশেডিংয়ের কারণে বন্ধ বিভিন্ন মেশিন, ব্যাহত হচ্ছে উৎপাদন। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে শনিবার সিলেট বিভাগে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 580 মেগাওয়াট। বিপরীতে সরবরাহ করা হয় 400 মেগাওয়াট পর্যন্ত, ঘাটতি 180 মেগাওয়াট। বর্তমান পরিস্থিতিতে চা কারখানায় আলাদাভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয় বলে জানায় কর্তৃপক্ষ। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকার পর জ্বালানি সংকটের কারণে চা উৎপাদন ব্যাহত হবে বলে মনে করছেন চা বাগানের মালিক ও শ্রমিকেরা। লোডশেডিং এর কারণে চা পাতার যদি উৎপাদন ব্যাঘাত ঘটে, তাহলে যে মালিকরা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কিন্তু এই ক্ষতিগ্রস্ত এটা সম্পূর্ণ শ্রমিকদের উপরেই প্রভাবটা পড়বে। তবে সংকট সমাধানে কাজ চলছে বলে জানায় চা বোর্ড। বৈশ্বিক যতই মন্দা থাকুক না কেন, সরকার স্পেশাল একটি এফোর্ট দিয়ে সেই জ্বালানি সংকটের একটা উত্তরণ ঘটাবেন, আমরা আশাবাদী। চা বোর্ডের তথ্য মতে 2025 মৌসুমে দেশে চা উৎপাদন হয় 9 কোটি 43 লাখ কেজি, যা লক্ষ্যমাত্রার চেয়ে 80 লাখ কেজি কম। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড়াঞ্চলে বোরো ধান কাটা শুরু হলেও মিলছে না শ্রমিক। জলাবদ্ধতায় কাজ করছে না হারভেস্টার মেশিনও। তার উপর রয়েছে জ্বালানি তেলের সংকট। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। নেত্রকোনার আটপাড়া উপজেলার ষাটর্দ তাহির উদ্দিন কোমর পানিতে নেমে ছেলে সোহাগকে সঙ্গে নিয়ে কাটছেন ধান। নেই শ্রমিক কিংবা মেশিন।
এবছর 15 কাঠা জমিতে বোরোর আবাদ করেছিলেন তাহের, কিন্তু ধান কাটার শ্রমিক পাচ্ছেন না তিনি। একই অবস্থা বারহাট্টা, কমলকান্দা, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরির বেশিরভাগ হাওরের কৃষকদের। তেলের সংকটে মিলছে না মেশিনও। গাড়ি নামায় তেল না ভাই, তেল আমরা চলাম কেমন? জলাবদ্ধতা, খাল নাই, খাল খনন করার কথা ছিল, খাল খনন করে নাই। ডিজেলের যে আমাদের ফুয়েল একটা মেন বিষয়, সেটা যদি আমরা সমাধান থাকে তাহলে কোনো সমস্যা হবে না। সমন্বয় মিটিং ছিল, সেখানে আমি ডিসি মহোদয়কে আমার পক্ষ থেকে অনুরোধ করছি যাতে আমরা তেলকে যাতে আমরা কোনো বাধাগ্রস্ত না হয়। সুনামগঞ্জেও ধান কাটতে বেগ পেতে হচ্ছে কৃষকদের। প্রতিদিন একটি কম্বাইন হারভেস্টার মেশিন টানা ধান কাটতে 200 লিটার ডিজেল লাগে, কিন্তু 100 লিটারের বেশি ডিজেল মেলে না পাম্প থেকে। বাকি ডিজেল খুচরা বাজার থেকে বেশি দামে কিনে মেশিন চালাতে হয়, এতে খরচ বাড়ছে হারভেস্টার মেশিনের। আগের যে শ্রমিক ছিল, কৃষক ধান কাটতো, এখন বর্তমানে শ্রমিক নাই। প্রত্যেকটা উপজেলা কৃষি অফিস থেকে জেলা প্রশাসনের কাছে আমরা জ্বালানি তেলের বরাদ্দ চেয়েছি, যাতে কম কৃষকদের জন্য বা ধান কাটার জন্য দেওয়া হয়। কৃষি বিভাগের তথ্য মতে এবার নেত্রকোনায় 1,85,547 হেক্টর এবং সুনামগঞ্জের 53টি হাওরে 2,23,511 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। ঢাকা ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী রূপগঞ্জের ডেমরা কামসাই সড়কের বালু নদের ওপর কেওঢালা সেতু নির্মাণ কাজ শুরু হলো। সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। 2027 সালের 28 এপ্রিল সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত এই সেতুর স্প্যানের সংখ্যা 23টি, পাইলের সংখ্যা 168টি, পায়ারের সংখ্যা 22টি, গার্ডারের সংখ্যা 86টি। সেতুর অ্যাপ্রোচ সড়ক 625.549 মিটার। সেতু নির্মাণে 5.9256 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। হাঁটু পানি মাড়িয়ে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের যাতায়াত, বর্ষায় নৌকাই একমাত্র ভরসা। সড়ক ও সেতুর অভাবে উন্নয়ন বঞ্চিত শেরপুরের 3 গ্রাম। এ অবস্থায় শুধু একটি সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। গ্রীষ্ম মৌসুমে হাঁটু পানি থাকায় তা মারিয়ে গন্তব্যে যাচ্ছে শিক্ষার্থীরা। কাপড় ভিজে গেলেও বিকল্প না থাকায় এই ভোগান্তি নিত্যদিনের সঙ্গী। বর্ষার সময় কেমনে যাও? মাত্র 3.5 কিলোমিটার উঁচু সড়ক ও ছোট বড় 3টি সেতুর অভাবে শেরপুর শহর থেকে 12 কিলোমিটার দূরত্বের কামারেরচর ইউনিয়নের 3টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা নাজুক। পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীর বাঁধ না থাকায় প্রতি বছর বন্যায় কামারেরচর বাজার থেকে 1.5 কিলোমিটার পাকা সড়কটি 8 থেকে 10 ফুট তলিয়ে যায়। এতে নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। চরম ভোগান্তির শিকার নারী, শিশু ও বৃদ্ধরা। স্কুলে আসার সময় অনেক সময় কাপড় ভিজে যায়, আরেক সেট কাপড় চোপড় নিয়ে আসতে হয় যেন স্কুলটা মিস না হয়। অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, তাও নিয়ে আসতে পারি না। রাস্তা নিচু থাকার কারণে অনেক ছাত্রছাত্রী স্কুল আসতে পারে না। বন্যা মুক্ত করতে গেলে কামারচর বাজার থেকে 6 নং সর পর্যন্ত এই রাস্তাটা আমাদের উঁচু করা দরকার। যখনই সুযোগ এসেছে রাস্তাঘাট নিয়ে কথা বলার, ব্রিজ কালভার্ট নিয়ে কথা বলেছি। আমি মনে করি যে এটি বাস্তবায়ন হলে এই বিপুল সংখ্যক মানুষের জন্য একটি বিরাট বড় স্থান হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, নাজুক যোগাযোগ ব্যবস্থায় কৃষক বঞ্চিত উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে আর শিশুরা মানসম্মত শিক্ষা থেকে। এ নিয়ে সম্প্রতি নদী পাড়ে মানববন্ধনও করেন এলাকার কয়েক হাজার মানুষ। এ অবস্থায় শুধু সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। দশানী ব্রিজের ডিজাইন, ড্রয়িং এগুলি চলতেছে। অল্প দিনের মধ্যে সেটা বাস্তবায়নে যাব আমরা, এবং ব্রিজের সাথে অ্যাপ্রোচ যে রাস্তাটাও অ্যাপ্রোচ রোড হিসাবে উন্নয়ন হবে। পয়স্থিরচর, গোয়ালপাড়া ও 6 নম্বর চর গ্রামে প্রায় 20,000 মানুষের বসবাস। সময় সংবাদ, শেরপুর। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংকটে আসার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিউয়েল লোডিং উদ্বোধন মঙ্গলবার। আগস্টে মিলবে 300 মেগাওয়াট। বছরের শুরুতে পুরোদমে চালু প্রথম ইউনিট। কাল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল খনন ও হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করবেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এবং হঠাৎ কাল বৈশাখীর তাণ্ডব, 7 জেলায় বজ্রপাতে 13 জনের মৃত্যু। লন্ডভন্ড গাছপালা, বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। শবনব, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর।
সঙ্গে থাকুন সময়।